আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত তৃতীয় দিনে নিহত বেড়ে 13 জন। 60 দিনে 738 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। কড়া নিরাপত্তায় আল আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ। খালেদা জিয়ার অসুস্থতায় শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। 2 দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত 13 জন মারা গেছে এবং আহত হয়েছে আরো কয়েক ডজন। উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশই সীমান্ত এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংঘাত থামানোর চেষ্টা করবেন। জুলাইয়ে দুই দেশের 5 দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে ট্রাম্পের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা এখনই আলোচনায় আগ্রহী নন এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন এমন পর্যায়ে যায়নি। বিপরীতে কম্বোডিয়ার পক্ষে বলছে তারা যে কোনো সময় আলোচনায় প্রস্তুত। ট্রাম্প দাবি করছেন তিনি আগেও ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলের মতো কয়েকটি সংঘাত কমাতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন হয়তো একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামানো সম্ভব। এবার থাই পররাষ্ট্রমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক চাপ দিয়ে আলোচনায় বসানো উচিত হবে না। গত অক্টোবর ট্রাম্পের উপস্থিতিতে দুই পক্ষ সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে কয়েকটি পদক্ষেপে একমত হয়েছিল, কিন্তু গত মাসে একটি মাইন বিস্ফোরণে এক থাই সেনার অঙ্গহানি হলে থাইল্যান্ড সেই সমঝোতা থেকে সরে আসে। চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর কম্বোডিয়া জানিয়েছে থাই হামলায় অন্তত 9 বেসামরিক নিহত এবং 20 জন গুরুতর আহত হয়েছে। অপরদিকে থাই পক্ষ বলছে তাদের 4 সেনা নিহত এবং 68 জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 60 দিনে অন্তত 738 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দপ্তরটি বলছে ইসরায়েলের এই কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় একের পর এক হামলা চালিয়ে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 377 জন নিহত হয়েছেন এবং আহত মানুষের সংখ্যা 987। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 10 অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপে যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে বন্দী জীবিত 20 জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একজন বাদে মৃত 27 বন্দীর সবার মরদেহ ফেরত পেয়েছে তারা। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইসরায়েল, যা এখনো পুরোপুরি থামায়নি ইসরায়েল। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। দখলকৃত পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় 2000 ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে সকাল ও বিকেলে 2 দফায় মোট 182 জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস শাখরার কাছে তালমুদিক আচার পালন করে। পাশাপাশি একই দিনে 778 জন বিদেশি পর্যটক মসজিদ এলাকায় প্রবেশ করেন। সরকারি তথ্য মতে শুধু নভেম্বরেই অবৈধ বসতির 4266 বাসিন্দা এবং প্রায় 15,000 বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা। ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি মসজিদের 144 দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি। আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। 1967 সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।
বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম IANS কে দেওয়া একটি ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। মঙ্গলবার IANS এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনাকে খালেদা জিয়ার গুরুতর চিকিৎসার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, একথা জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। চিকিৎসার উন্নত ব্যবস্থার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হলেও তাতে জটিলতা দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেই দিকেই মনোনিবেশ করছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই রেকর্ড সংখ্যক ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। তিনি আরও বলেন, কিন্তু আমরা এখন নির্বাচনমুখী সময়ে আছি। এ কারণে সকলের যা কিছু দাবি দেওয়া আছে তা নির্বাচন পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। আমরা আশা করব এ সময়ের মধ্যে কেউ দাবি দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বিপিএল এর পরবর্তী আসরে অংশগ্রহণকারী প্রায় সব দলেই রয়েছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার। তবে দেশটির ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ছিল সংশয়। তবে শেষ দিকে মিলল ইতিবাচক ইঙ্গিত। এখন পর্যন্ত পাকিস্তান দলে থাকা ৯ ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB। এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নফিস ও সালমান ইরশাদ। আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস। ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই। ১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। ৩ দিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।